স্বাগত। আজকে আমরা ওরেন ক্লাফের লেখা পিচ এনিথিং এই বইটা নিয়ে একটু আলোচনা করব। আমাদের হাতে যে বিভিন্ন রিভিউ আর সারসংক্ষেপ আছে সেগুলো ঘেঁটে যা বুঝলাম, এটা কিন্তু শুধু সাধারণ সেলস টেকনিকের বই নয়। একদমই না। এটা আসলে উচ্চ পর্যায়ের প্রস্তাবনা, মানে বড় আইডিয়া কিভাবে সফলভাবে তুলে ধরতে হয় তার একটা বেশ সুনির্দিষ্ট পদ্ধতি নিয়ে লেখা। হ্যাঁ, আর এর ফোকাসটা হলো স্নায়ুবিজ্ঞান আর সামাজিক গতিবিদ্যা ব্যবহার করে সিদ্ধান্ত নেবার প্রক্রিয়াকে প্রভাবিত করা। বিশেষ করে ও যে মস্তিষ্কের আদিম অংশ। ক্ল্যাফ কি যেন বলেছেন? ক্রোকব্রেন মানে সরীসৃপ মস্তিষ্ক। হ্যাঁ, ক্রোক ব্রেন। আজকের আলোচনার উদ্দেশ্য হলো এই বইয়ের মূল ধারণাগুলো আর এর কার্যকারিতা বোঝা, তাই তো? ঠিক তাই। আমরা দেখব কিভাবে ক্ল্যাফের এই স্ট্রং পদ্ধতিটা কাজ করে, কিভাবে উনি আলোচনা নিয়ন্ত্রণের ওপর মানে ফ্রেম কন্ট্রোলের ওপর জোর দেন, হুম। আর কিছু প্রায়োগিক কৌশল যা উনি উল্লেখ করেছেন, আর অবশ্যই বইটার শক্তি আর দুর্বলতাগুলো একটু খতিয়ে দেখব। দারুণ। চলুন তাহলে শুরু করি স্ট্রং পদ্ধতি দিয়ে। এটা আসলে কি? মানে শুধু একটা অ্যাক্রোনিম? হ্যাঁ, অ্যাক্রোনিম তো বটেই, তবে এটা পিচ সফল করার একটা 6 ধাপের পথ। স্ট্রংয়ের এস হল সেটিং দ্য ফ্রেম, মানে আলোচনার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। আচ্ছা। টি হল টেলিং দ্য স্টোরি, মানে গল্প বলে আবেগের সাথে সংযোগ তৈরি করা। আর আর হল রিভিলিং দ্য ইন্ট্রিগ, কৌতূহল তৈরি করা, সাসপেন্স জাগানো। ইন্টারেস্টিং। ও হল অফারিং দ্য প্রাইজ, মানে শ্রোতাকে বোঝানো যে তারা কি পেতে পারে বা জিততে পারে। এন হলো? এন হল নেইলিং দ্য হুক পয়েন্ট, মানে আবেগের মাধ্যমে একটা প্রতিশ্রুতি আদায় করা, একটা মোক্ষম মুহূর্ত তৈরি করা। আর জি? জি হল গেটিং আ ডিসিশন, একদম পরিষ্কারভাবে সমাপ্তিটা না, একটা সিদ্ধান্ত নেওয়া। তো এটা শুধু ধাপের তালিকা না, বরং শ্রোতার মনস্তত্ত্বকে ধাপে ধাপে প্রভাবিত করার একটা প্রক্রিয়া। খুব আকর্ষণীয়। আর এই ফ্রেম জিনিসটা কি? মানে রিভিউগুলোতে এর উপর খুব জোর দেয়া হয়েছে দেখলাম। হুম, ফ্রেম কন্ট্রোলটা খুব জরুরি। ফ্রেম হলো আসলে মিথস্ক্রিয়াকে আকার দেওয়ার একটা উপায়। কে আলোচনার শর্তগুলো ঠিক করছে। যেমন ধরুন পাওয়ার ফ্রেম, কার ক্ষমতা বেশি; টাইম ফ্রেম, কার সময় বেশি মূল্যবান; হুম। ও, আচ্ছা, আচ্ছা। অ্যানালিস্ট ফ্রেমও আছে, কে বেশি ডেটা বা বিশ্লেষণ নিয়ে কথা বলছে। ক্ল্যাফের মতে যিনি ফ্রেম নিয়ন্ত্রণ করেন তিনি আসলে আলোচনাটা পরিচালনা করেন। তার মানে এটা স্টেটাসের সাথেও জড়িত। ঠিক। স্ট্যাটাস বা মর্যাদার ধারণাও এর সাথে জড়িত। ক্ল্যাপ শেখান কিভাবে সরাসরি অহংকার না দেখায়ও পরিস্থিতিগতভাবে নিজেকে আলফা স্ট্যাটাসে প্রতিষ্ঠা করে আলোচনাকে নেতৃত্ব দেওয়া যায়। কিন্তু এই আলফা স্ট্যাটাস বা নিয়ন্ত্রণ নেওয়ার ব্যাপারটা কি একটু মানে বেশি আগ্রাসী শোনায় না? বিশেষ করে আজকাল যেখানে সহযোগিতার কথা বেশি বলা হয়? এটা একটা খুব ভালো পয়েন্ট, আর এটা নিয়ে সমালোচনাও আছে, আমরা সেটা নিয়েও কথা বলবো। তবে ক্ল্যাফের যুক্তি হল উচ্চ পর্যায়ের ডিল বা পিচের ক্ষেত্রে মনোযোগ ধরে রাখা এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাটা জরুরি। বুঝেছি। কিছু কৌশলের কথাও তো বলছিলেন, যেমন পুশ পুল ডাইনামিক্স আর হট কগনিশন, এগুলো কিরকম? হ্যাঁ, পুশ পুল হল কাউকে একটু দূরে ঠেলে দেওয়ার ভঙ্গি। পুশ আবার পরক্ষণেই আকর্ষণীয় প্রস্তাব দিয়ে কাছে টানা। পুল এতে একটা উত্তেজনা আর আকাঙ্ক্ষা তৈরি হয়। মানে সহজলভ্য না হওয়া আর কি। অনেকটা সেরকম। আর হট কগনিশন হল সরাসরি মস্তিষ্কের আদিম আবেগীয় অংশকে যুক্ত করার কৌশল। কিভাবে? যেমন ধরুন অপ্রত্যাশিত কিছু করে চমকে দেওয়া, নতুনত্ব আনা, সময়ের চাপ তৈরি করা, মানে সিদ্ধান্ত নিতে দেরি করা যাবে না এরকম একটা ভাব তৈরি করা, অথবা নৈতিক আবেদন জানানো। বইতে কি উদাহরণ আছে এসবের? হ্যাঁ, বেশ কিছু আছে। যেমন ধরুন ওই ফরাসি ওয়েটারের ঘটনাটা, বা বড় বড় ফিনান্সিয়াল মিটিংয়ের উদাহরণ দিয়ে এগুলো ব্যাখ্যা করা হয়েছে। ক্ল্যাফ আরও কিছু টার্ম ব্যবহার করেন, যেমন বিটা ট্র্যাপ। বিটা ট্র্যাপ? হ্যাঁ, মানে এমন পরিস্থিতিতে পড়া যেখানে আপনাকে অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ বিস্তারিত তথ্য দিয়ে ব্যস্ত রাখা হয়, যাতে মূল ফোকাসটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, তার মানে ফোকাস ধরে রাখা আর আলোচনা নিয়ন্ত্রণ করা, এগুলোই মূল ব্যাপার। একদম। তাহলে বইটার শক্তিশালী দিক কোনগুলো বলা যায়? দেখুন, প্রথমত এটা স্নায়ুবিজ্ঞানের কিছু ধারণার ওপর ভিত্তি করে তৈরি, যাকে একটা অন্য মাত্রা দেয়। দ্বিতীয়ত ওই যে স্ট্রং পদ্ধতি, ওটা একটা বেশ স্পষ্ট কাঠামো দেয়। পিচ তৈরির জন্য এটা খুব কাজের। হুম। তৃতীয়ত বাস্তব জীবনের উদাহরণগুলো, বিশেষ করে হাই স্টেক বা উচ্চ চাপের পরিস্থিতি থেকে নেওয়া ঘটনাগুলো বেশ কার্যকরী। আর এর প্রয়োগ শুধু সেলস বা ইনভেস্টমেন্ট পিছে নয়, নেতৃত্ব বা ব্যক্তিগত জীবনেও প্রভাব বিস্তারের ক্ষেত্রে কাজে লাগাতে পারে।
ঠিক, কিন্তু সমালোচনাও তো আছে বললেন। ওই আলফা স্ট্যাটাসের ব্যাপারটা তো আগেই উঠল। হ্যাঁ, ওটা একটা প্রধান সমালোচনার জায়গা। কিছু পাঠকের কাছে লেখকের লেখার ধরনটা একটু বেশি আত্মপ্রচারমূলক বা যাকে বলে ব্র্যাগিং সেরকম মনে হতে পারে। আর আলফা ধারণাটাও অনেকের কাছে আপত্তিকর হতে পারে। ঠিক ঠিকও মনে করেও এই কৌশলগুলো মূলত খুব বড় ডিল, মানে বিলিয়ন ডলার ভেঞ্চার ক্যাপিটাল ডিলের জন্য তৈরি। তাই হয়তো সাধারণ ব্যবসায়িক আলোচনা বা ধরুন সফটওয়্যার বিক্রির স্যাস পিচের ক্ষেত্রে এটা একটু বেশি আগ্রাসী মনে হতে পারে। বোঝা গেল। এছাড়া বইতে ব্যবহৃত কিছু নিজস্ব পরিভাষা, যেমন ইন্ট্রিক ফ্রেম, প্রাইজ ফ্রেম, বিটা ট্র্যাপ, এগুলো প্রথমবার পড়লে একটু বিভ্রান্তিকর লাগতে পারে। কমিউনিটির ফিডব্যাকেও কিন্তু এই মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ ফ্রেম কন্ট্রোলের আইডিয়াটা দারুণ পছন্দ করেন, আবার কেউ লেখকের অ্যাটিটিউডটা ঠিক নিতে পারেন না। তাহলে সব মিলিয়ে যদি বলি, এই বইকে মূল প্রাপ্তি কি, কাদের জন্য এটা সবচেয়ে বেশি কাজে দেবে? দেখুন, পিচ এনিথিং আসলে উচ্চ পর্যায়ের প্রস্তাবনা বা আইডিয়া বিক্রির জন্য একটা শক্তিশালী মনস্তত্ত্ব চালিত টুলকিট। এর স্ট্রং পদ্ধতি এবং ফ্রেম কন্ট্রোলের ধারণাগুলো বেশ মূল্যবান, বিশেষ করে যারা বোর্ডরুম বা বিনিয়োগকারীদের সামনে নিজেদের বক্তব্য তুলে ধরতে চান তাদের জন্য। কিন্তু এর আগ্রাসী সুর এবং ওই আলফা কেন্দ্রিক পদ্ধতিটা হয়তো সবার জন্য বা সব সংস্কৃতির জন্য উপযুক্ত নাও হতে পারে। বিশেষ করে যেখানে সম্পর্ক তৈরি বা সহযোগিতার উপর বেশি জোর দেওয়া হয়, সেখানে এই কৌশলগুলো একটু মানিয়ে নিতে হতে পারে, হয়তো একটু নরম করে প্রয়োগ করতে হবে। খুব সুন্দরভাবে গুছিয়ে বললেন। শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই, কি বলেন? হ্যাঁ, অবশ্যই। ক্ল্যাফের এই কিছুটা আগ্রাসী বা আলফা কৌশলগুলো আজকের এই সহযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশে কতটা কার্যকর বা প্রাসঙ্গিক? আর যদি প্রাসঙ্গিক হয়ও, তাহলে নিজের শ্রোতা, পরিস্থিতি আর নিজস্ব সংস্কৃতির সাথে মানিয়ে নেওয়ার জন্য এই কৌশলগুলোকে কিভাবে পরিবর্তন করা যেতে পারে, এটা নিয়ে ভাবা যেতে পারে। খুব ভালো একটা প্রশ্ন। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আশা করি পিচ এনিথিং বইটির মূল বিষয়গুলো সম্পর্কে একটা স্পষ্ট ধারণা আমরা দিতে পারলাম। ধন্যবাদ।